একদিকে তিহার জেল কর্তৃপক্ষের দাবি, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন দিল্লি গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত রাম সিংহ। অন্যদিকে রাম সিংহর আইনজীবীদের দাবি, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে তাঁকে। জেল সূত্রে খবর, নিজের জামাকাপড় কেটে দড়ি তৈরি করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রাম সিংহ। গোটা প্রক্রিয়াটি শেষ হতে অন্তত 25-30 মিনিট লেগেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, দিল্লি গণধর্ষণ কাণ্ডে 5 অভিযুক্তের জন্য তিহার জেলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। তা সত্ত্বেও কিভাবে আত্মহত্যা করলেন রাম সিংহ? 5 অভিযুক্তের ওপর নজরদারির জন্য 24 ঘন্টা একজন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকেন। ঘটনাটি তাঁর নজর এড়িয়ে গেল কিভাবে? 3 নম্বর ব্যারাকের যে সেলে রাম সিংহকে রাখা হয়েছিল, সেখানে আরও 3 জন কয়েদি ছিলেন। রাত্রে তাঁরাও কিছু আঁচ করতে পারলেন না কেন? সেলের জানালা থেকে ঝুলে আত্মহত্যা করা কি আদৌ সম্ভব? দিল্লি গণধর্ষণ কাণ্ডের মতো হাই প্রোফাইল মামলার অভিযুক্তদের সেলে কেন সিসিটিভি লাগানো হয়নি? এদিনই ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন রাম সিংহর বাবা। ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি। পুলিশ ও জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন রাম সিংহের আইনজীবীরাও। রাজ্য নির্বাচন কমিশন নিয়ে শাসক বিরোধী পঞ্চায়েত তরজা তুঙ্গে। মুকুল রায়ের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন রবীন দেব। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে রবীন দেবের চ্যালেঞ্জ, নির্বাচন কমিশন সচিবের সঙ্গে কোথাও ঘুরতে দেখলে প্রমাণ দিন। রবীন দেবের অভিযোগ, নির্বাচন কমিশনকে সন্ত্রস্ত করা হচ্ছে। রবীন দেবের কটাক্ষ, গার্ডেন ব্রিজ কাণ্ডের পর ফিরহাদ হাকিমের কথার সঙ্গে কমিশন নিয়ে মুকুল রায়ের কথার কোনো তফাৎ নেই। গত সপ্তাহে রাজস্থানের জয়পুরে আইনজীবীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। আইনজীবীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করে বিধানসভার দিকে যাচ্ছিলেন, তখনই লাঠিচার্জ করে পুলিশ। অন্যদিকে একইভাবে আইনজীবীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ ওঠে চণ্ডীগড়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের সামনেও। এই 2 ঘটনার তীব্র নিন্দা করে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। এর প্রেক্ষিতে দেশজুড়ে আদালতে ধর্মঘটে ডাক দেয় বার কাউন্সিল অফ ইন্ডিয়া। ধর্মঘটকে সমর্থন করেছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলও। ফলে সোমবার হাইকোর্ট এবং সমস্ত নিম্ন আদালতে কাজ বন্ধ থাকে। আদালতে এসে দিনভর চূড়ান্ত হয়রান সাধারণ মানুষ। আগামী শিক্ষাবর্ষ থেকে খোলনলচে পাল্টাচ্ছে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা। সেখানেই বাংলা খ পাঠ্যক্রমে ঠাঁই পেয়েছে নাদবতী অনাথবতের প্রথম পর্ব। নাট্যকার শাওলি মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর, উৎপল দত্ত থেকে বাদল সরকার, মনোজ মিত্রদের পাশে সমকালীনতার গোত্রে শাওলির অন্তর্ভুক্তি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা, নাদবতী অনাথবত মঞ্চস্থ হওয়ার সময় সাড়া ফেলেছিল, সেই গুণের জোরেই পাঠ্যক্রমে শাওলি। সংসদের যুক্তি মনোপুত নয় নাট্যমহলের। নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন মনে করছেন, প্রযোজনা এবং অভিনয়ে নাদবতী অনাথবত অনন্য, কিন্তু নাট্যকার শাওলি পাঠ্যে এলে সুবিচার হবে না। আরও এক ধাপ এগিয়ে নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত প্রশ্ন তুলেছেন, শাওলি ছাড়া আর কেউ নয় কেন? রাজনৈতিক কারণে নাট্যকারের অন্তর্ভুক্তির অভিযোগেও আপত্তি দেখছেন না রুদ্রপ্রসাদ। শাওলি মিত্র একদা পরিবর্তনপন্থী, অধুনা মমতাপন্থী। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদ্বজ্জন ব্রিগেডের অন্যতম মুখ। রাজনৈতিক মহলের বক্তব্য, সেই আনুগত্যেরই স্বীকৃতি শাওলির বাংলা একাডেমির সভাপতির পদ পাওয়া। প্রশ্ন উঠেছে, এবার কি পাঠ্যক্রমেও ঘুরপথে সেই দলতন্ত্রেরই প্রতিচ্ছবি?